ওকে, সো তাহলে আমরা পোলারাইজেশন টপিকটা পড়তেছিলাম, দেন তোমাদেরকে ওই প্রিভিয়াস ব্যাচেরও লেকচার ভিডিও দিয়ে দিছিলাম পোলারাইজেশন রিলেটেড। ওই ভিডিওগুলো দেখা হয়েছে? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমরা ওগুলা নিয়েও ডিসকাস করবো এন্ড উই উইল ট্রাই টু র্যাপ আপ পোলারাইজেশন টুডে ইফ পসিবল। যদি না হয় পরের ক্লাসে আরেকটা ক্লাস নিব আর কি। আচ্ছা, প্রোভারের কোনো অডিও কানেক্ট হচ্ছে না। ওকে, সো তাহলে যে কথা বলতেছিলাম, তোমাদের ফার্স্ট ডে টেস্ট কেমন গেল? ভাবিও ভালোই ছিল, আবার হার্ডও ছিল। প্যানিক একটু বেশি করছি। এটা তো নর্মাল কাজ, সবাই করে। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা না। So, আমরা দেখবো মার্চ কেমন কি অবস্থা। ওকে, তা এখন আমরা যেই কথা বলতেছিলাম, ফার্স্ট অফ অল পোলারাইজেশন। পোলারাইজেশনের এখানের মধ্যে আমরা কি কি শিখছিলাম? আমরা লাইভ ক্লাসে যা যা করছিলাম, ফার্স্ট অফ অল আনপোলারাইজড লাইট কি জিনিস, যেটা কি করবে, দেয়ার ইজ অসিলেশন প্রেজেন্ট ইন মোর দ্যান ওয়ান প্লেন। আর প্লেন পোলারাইজড লাইট কোনটা, যেখানে নাকি শুধু একটা স্পেসিফিক প্লেনে অসিলেশন এক্সিস্ট করে। ওকে, তো এখন একটা আনপোলারাইজড লাইটকে পোলারাইজ করা যায় কিভাবে? একটা আনপোলারাইজড লাইটকে পোলারাইজ করা যায় ইউজিং আ পোলারাইড ফিল্টার অর ইউজিং রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন অর ইউজিং কেমিক্যালি অ্যাক্টিভ সলিউশনস। ওকে, তো এখন এখানের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাদেরকে কি করা যায়, পোলারাইজ করা যায়। এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি থাকে আনিসা, ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে। আমরা কি করি, ফর ইজ অফ আওয়ার এক্সপ্লেনেশন আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে কনসিডারেশনে নেই না। কাকে দিয়ে শুধু ডিল করি, ইলেকট্রিক ফিল্ডটাকে নিয়ে শুধু ডিল করি। যে ইলেকট্রিক ফিল্ডটা যেই প্লেনে থাকে ওইটাকে আমরা কি বলি, প্লেন অফ পোলারাইজেশন বলি। আচ্ছা, তো এইসব জিনিসগুলো আমরা করছিলাম আমাদের লাইভ ক্লাসের মধ্যে। দেন তোমাদের প্রিভিয়াস ব্যাচের যে ভিডিওস গুলো দিয়ে দেওয়া হয়েছিল ওখানের মধ্যে থেকে তোমরা দেখছো যে ইন্টেন্সিটি গুলোর মধ্যে চেঞ্জ আমাদের কিভাবে কি আসে, রাইট? যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পোলারাইড ফিল্টার এক একটা ওরিয়েন্টেশনে রেখে আস্ক করছিলাম ওদের অনেকজনকে যে কোন সময় আমাদের ইন্টেন্সিটি সেম থাকবে, কোন সময় ইন্টেন্সিটি কমে যাবে, এন্ড কোন সময় কোনো লাইটই পাস হবে না। তো এমন টাইপের কোয়েশ্চেন্স গুলো ওদের ব্যাচে ছিল। তো তোমাদের জন্য এখানে আমি সেম কয়েকটা কোয়েশ্চেন করব, তাহলে যেন বুঝতে পারি যে তোমাদের ওই ভিডিও গুলি দেখে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি। বিকজ এই জিনিসটা বুঝার পরে আমাদের পোলারাইজেশন রিলেটেড এত বড় কোনো এক্সপ্লেনেশন নাই। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। তো সাপোজ ফার্স্ট একটা আনপোলারাইজড লাইট আছে। ওকে, তো এখন এই আনপোলারাইজড লাইটটা কি করবে, এই একটা পোলারাইজারের ভিতর দিয়ে যাবে। দেন এমন একটা পোলারাইজারের ভিতর দিয়ে যাবে। দেন এমন একটা পোলারাইজারের ভিতর দিয়ে যাবে। দেন এমন একটা পোলারাইজারের ভিতর দিয়ে যাবে। ওকে, সো এখন এই ফার্স্ট এর কোশ্চেনটা কাকে আস্ক করা যায়, লেটস সি। রাফিন, রাফিন ফার্স্টে বলো যে এই আনপোলারাইজ লাইটটা ফার্স্টে যখন নাকি এক নাম্বার পোলারাইড ফিল্টারের ভিতর দিয়ে গেল তখন শুধু কোন প্লেন অফ অসিলেশনটা পাস হবে? ভার্টিক্যাল প্লেন অফ অসিলেশন। ভার্টিক্যাল অসিলেশনটা পাস হলো। ওকে, এখন সেকেন্ড পোলারাইড ফিল্টার দিয়ে কি কোনো ওয়েভ যাবে? যাবে, বাট ইন্টেন্সিটি কমবে। এক্স্যাক্টলি, যাবে বাট ইন্টেন্সিটি কমবে। যাবে কোনটা,
এই প্লেনের প্যারালেল হয়ে যে কম্পোনেন্ট গুলি থাকবে ওগুলি শুধু পাস করবে, রাইট? সো তাহলে ইন্টেন্সিটি কমে গেল, দ্যাটস ভেরি গুড। এরপরে এখন যে হরাইজন্টালি ওরিয়েন্টেড যেই পোলারাইড ফিল্টারটা আছে, এটার ভিতর দিয়ে কোনো ওয়েভ পাস হবে? হবে। হবে, কিন্তু ইন্টেন্সিটি কি হবে? আরো কমে যাবে নাকি? আরো কম হবে, হ্যাঁ। এক্স্যাক্টলি। সো তাহলে ইন্টেন্সিটি আরো কমে গেল। দেন 3 নাম্বার পোলারাইড ফিল্টার দিয়ে কি কোনো ওয়েভ পাস করবে? করবে। করবে, কিন্তু এখানে ইন্টেন্সিটি কি হবে? আরো কমে গেল। এন্ড কোন প্লেনটা পাস করবে? শুধু দা প্লেন প্যারালেল, যে 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 কম্পোনেন্ট গুলি আমাদের প্লেন অফ পোলারাইজেশনে প্যারালেল আছে, শুধু ওইটা পাস করবে। দেন 5 নাম্বারটা দিয়ে কোনো ওয়েভ পাস করবে? না, এখানে ব্লক হয়ে যাবে। এখানে ব্লক হয়ে যাবে। কেন ব্লক হইলো এটা? বিকজ কি বলে, অ্যাডজাসেন্ট দুইটা পোলারাইড ফিল্টার, তারা যদি কি থাকে, ইফ দে আর এট 90 ডিগ্রি রিলেশনশিপ, তো তখন তাদের মধ্যে কি হয়ে যাবে, প্রথমে যেই প্লেনটা পাস করলো তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কম্পোনেন্ট থাকবে? থাকবে না। সো তাহলে ওইটা দিয়ে কোনো রকমের কম্পোনেন্ট পাস করতে পারবে না। সো নো লাইট। তাবিয়া, বুঝতে পারছো? এগুলো ভিডিওতে দেখছিল না? জি ভাইয়া। ভাইয়া 4 আর 5টা একটু আবার বুঝাও না, এখানে কেন ওয়েভটা পাস করলো না? এই যে 4 এর মধ্যে যে আমাদের ওরিয়েন্টেশনটা, 4 এর মধ্যে হলো এইটা, আর 5 এর মধ্যে এটার সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, যে এটার একটা নরমাল যদি আঁকো, তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড যদি আমাদের নেক্সট পোলারাইড ফিল্টারটা থাকে, তো তাহলে কি হচ্ছে দেখো তো, দে আর ইন ক্রস পোলার নাকি? জি ভাইয়া। সো তাহলে 4 নাম্বারটা দিয়ে যে ওয়েভ গুলি পাস করলো, তা এখন তাদের কি এই ওরিয়েন্টেশনে, যে ব্রোকেন লাইন যেটা আঁকলাম 90 ডিগ্রিতে, এই ওরিয়েন্টেশনে কোনো কম্পোনেন্ট থাকবে? না। তো তাহলে এইটার যদি কোনো কম্পোনেন্ট ওপেন, যে প্লেন অফ পোলারাইজেশনটা যে 5 নাম্বারটাকে ডটেড লাইন বরাবর না, সো তাহলে এই প্লেন দিয়ে যদি 4 নাম্বার দিয়ে পাস করা ওয়েভের কোনো কম্পোনেন্ট না থাকে, সো তাহলে কি করতে পারবে না, ওর ভিতর দিয়ে কোনো ওয়েভ পাস করতে পারবে না। বুঝছো? হ্যাঁ, তো তাহলে মেইন বুঝছি। কনসেপ্টটাই হলো যে পাশাপাশি দুইটা ফিল্টারের মধ্যে যদি 90 ডিগ্রি রিলেশনশিপ থাকে, তো তাহলে ব্লক হয়ে যাবে। বুঝতে পারছো? যে এখানের জি মধ্যে ভাইয়া। দেখো আমাদের ব্যাপারটা কি ছিল, খেয়াল করো। আমরা যদি এই 2 নাম্বার ফিল্টারটা না রাখতাম, ঠিক আছে, যে 1 নাম্বার হলো ভার্টিক্যালটা, 2 নাম্বারটা হলো হরাইজন্টালটা, তো তাহলে কি হরাইজন্টালটার ভিতর দিয়ে কোনো ওয়েভ পাস করতে পারতো? না। পারতো না। কেন পারতো না? বিকজ এখানে আমাদের কি হয়ে গেছে, the adjacent polarized filters are at 90 degree relationship এর জন্য। কিন্তু এই টাইমে আমাদের পাস করতে পারলো কেন? বিকজ আমরা কি করছি, বিফোর পাসিং থ্রু দ্য হরাইজন্টাল পোলারাইজড ফিল্টার, আমরা তাকে আরেকটা অ্যাঙ্গেলে নিয়ে আসছি। সো তখন তার কি থাকবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট এক্সিস্ট করবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আনিসা, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে। সো তাহলে এই জিনিসটা গেল আমাদের কোয়েশ্চেন। তো এখন এর পরেরটা আরেকটা জিনিস ড্র করি। তো এখানের মধ্যে দেখো, তোমাদেরকে যে ভিডিওটা দিছিলাম ওইটার মধ্যে কি ওই কেমিক্যাল সলিউশনের ওই জিনিসটাও কভার করা হয়েছে না, যে সুগার সলিউশনের কনসেন্ট্রেশনের ব্যাপারটা, নাকি সেকেন্ড ভিডিওটায়? আচ্ছা, সুগার সলিউশনের কনসেন্ট্রেশনের ওইটা আসে নাই, ঠিক আছে। সো তাহলে ওই জিনিসটা আমরা এক্সপ্লেইন করব। তো এখন এখানের মধ্যে দেখো, so this is our unpolarized light. Okay, তো এখন এই আনপোলারাইজড লাইটটাকে প্রথমে এই পোলারাইজড ফিল্টার দিয়ে নিলাম। এরপর we have this cylinder, এই একটা সিলিন্ডার, এটা ফার্স্টে এমটি।
দেন আমাদের সেকেন্ড পোলারয়েড ফিল্টার, যেটা হরাইজন্টালি ওরিয়েন্টেড। ওকে, এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, ফার্স্ট স্টেপটার ভিতর দিয়ে ওয়েভ পাস করলো, শুধু কোনটা পাস হবে বলো তো প্রভা? শুধু ভার্টিক্যালি অসিলেট করতেছে এমন একটা প্লেন পাস হবে নাকি? ওকে, শুধু ভার্টিক্যালি অসিলেট করতেছে এমন একটা প্লেন পাস হইলো। এখন এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা পুরাটা হলো এমটি, তো তাহলে এটার ভিতর দিয়ে পাস করে গেলেও এই ভার্টিক্যালি ওরিয়েন্টেডই থাকবে, এন্ড সেকেন্ড পোলারয়েড ফিল্টারে এসে কি হয়ে যাবে? পুরাটা ব্লক হয়ে যাবে, বিকজ এই ভার্টিক্যালি অসিলেটিং প্লেন অফ পোলারাইজেশনের হরাইজন্টাল কোনো কম্পোনেন্ট থাকবে না। তো তাহলে হরাইজন্টালি তার কোনো কম্পোনেন্ট না থাকলে নো লাইট। ওকে, এখন একটা মজার ব্যাপার হয়। কেমন একটা মজার ব্যাপার? পুরোটা জিনিস কপি করা যায়। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি। এখন এটা এমটি না, এটার মধ্যে কি আছে? দেয়ার ইজ আ সার্টেন সুগার সলিউশন, এন্ড এই সুগার সলিউশন থাকাতে কি হয়েছে, সারপ্রাইজিংলি সাম লাইট passes through the second polaroid filter। এখন তাহলে সেকেন্ড পোলারয়েড ফিল্টার দিয়ে কোন একটা ওয়েভ পাস করার জন্য কি হইতে হবে? আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার পোলারয়েডের মধ্যে কি আছে? 90 ডিগ্রি রিলেশনশিপ আছে না কাবিও? জি ভাইয়া। তো তাহলে তো কোনো ওয়েভ পাস করার কথা না, তাই না? হ্যাঁ। কিন্তু আমাদের উপরের যে এক্সাম্পলটা, এই যে প্রথমের যে এক্সাম্পলটা আঁকছি হোয়াইট কালার দিয়ে যেগুলো ড্র করছে, ওখানের মধ্যে 3 নাম্বার পোলারয়েড দিয়ে কেন পাস করতে পারছে লাইট? বিকজ মাঝে কোনো একটা এরকম পোলারয়েড ফিল্টার ছিল যে কি করছে, প্লেন অফ পোলারাইজেশনটাকে বদলাই দিছে নাকি? জি ভাইয়া। যে প্রথমটা ভার্টিক্যালি ওরিয়েন্টেড ডিরেকশনে অসিলেট করতেছিল, এখন সেকেন্ড পোলারয়েড ফিল্টারটা যদি না থাকতো তো তাহলে কি হরাইজন্টালি ওরিয়েন্টেড পোলারয়েডের ভিতর দিয়ে কোনো ওয়েভ পাস করতে পারতো না। যে জিনিসটা কোন টাইমে হয়েছে, আমাদের এই যে এমটি কন্টেইনার যখন আছে ওই সময় এমন একটা অবস্থা হয়েছে নাকি, যে ওইটার ভিতর দিয়ে কোনো ওয়েভ পাস করতে পারে নাই। কিন্তু এইখানে যখন নাকি আমরা এমটি কন্টেইনারটাকে কি দিয়ে ফিল আপ করে দিচ্ছি আনিসা? একটা সুগার সলিউশন দিয়ে ফিল আপ করে দিছি। এখন কি হচ্ছে, এখন some of the light actually passes through, so what happens inside the sugar solution? আমাদের প্লেন অফ পোলারাইজেশনটা একটু হলেও কি হয়ে যায়, রোটেট হয়ে যায় নাকি আনিসা? প্লেন অফ পোলারাইজেশনটা যে ভার্টিক্যালি ওরিয়েন্টেড যদি থাকে, এন্ড এই ভার্টিক্যালি ওরিয়েন্টেড হয়ে যদি বাইরে বের হয়ে আসে, তো তাহলে তো সেকেন্ড পোলারয়েড দিয়ে পুরাটা কি হয়ে যাবে, আটকায় যাবে। তো তার মানে সুগার সলিউশন ডাজ সামথিং দ্যাট অ্যাকচুয়ালি ডু হোয়াট? সুগার সলিউশনটা প্লেন অফ পোলারাইজেশনটাকে রোটেট করে দেয়। সো এইখানের মধ্যে আমরা ফার্স্ট অ্যানসারটা লিখবো, দেন এক্সপ্লেনেশনটা আরো ডিসকাস করবো। সো এইখানের মধ্যে সাম অফ দা লাইট পাসেস, তো কোশ্চেন আসে কেন? Because the sugar solution rotates the plane of polarization by a certain amount। এখন কতটুকু রোটেট করবে ওটা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপর। একটা হলো সুগার সলিউশনের কনসেন্ট্রেশন কত, ওইটার উপরে, যে সুগার সলিউশনের কনসেন্ট্রেশন বেশি হলে সে কি করবে, এক্স্যাক্টলি
যে আমাদের সুগার সলিউশন গুলোর মধ্যে যে মলিকিউলস গুলি থাকে তাদের সাথে যখন নাকি লাইটটা ইন্টারঅ্যাক্ট করবে তো তখন কি করবে, প্লেন অফ পোলারাইজেশনটা তখন বাঁকায় যায়। ঠিক আছে, সুগার সলিউশনের কনসেন্ট্রেশনের উপর, এর জন্য তার একটা ডিপেন্ডেন্সি আছে। এন্ড আরেকটা ব্যাপার কি আছে, আরেকটা ব্যাপার হলো যে এই কন্টেইনারটা কত লম্বা। কন্টেইনারটা যদি বেশি লং হয় তো তখন কি হবে, সুগার সলিউশনের ভিতর দিয়ে বেশি লম্বা টাইম ধরে পাস করা লাগতেছে নাকি আনিসা? তো যত বেশিক্ষণ ধরে সুগার সলিউশনের ভিতর দিয়ে পাস করবে তত বেশিক্ষণ ধরে রোটেশনটা হবে। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে কাজগুলো কি, একটা হলো সুগার সলিউশনের কনসেন্ট্রেশন আর একটা হলো লেন্থ অফ দা কন্টেইনার। তো এইগুলোর উপরে ডিপেন্ড করবে কি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেন অফ পোলারাইজেশনটা রোটেট হচ্ছে। এখন এটা যদি আমি কাবিওকে জিজ্ঞাসা করি যে কাবিও যে কত অ্যাঙ্গেলে সুগার সলিউশনটা প্লেন অফ পোলারাইজেশনটাকে রোটেট করছে, তুমি কি এটাকে বের করতে পারবা? সুগার সলিউশনটা তো প্লেন অফ পোলারাইজেশনটাকে রোটেট করতেছে, যে সামথিং লাইক দিস। যে দেখো ভার্টিক্যালি ওরিয়েন্টেডটা ভিতরে ঢুকছে, কিন্তু ঢুকার পরে কি হয়েছে, একটু এরকম বাঁকায় গেছে, রাইট? তো এরকম বাঁকায় আসছে। তো তার মানে কি, this is the wave that actually goes inside what, this is the plane of polarization that goes inside the second polaroid. তো তাহলে কি হয়েছে দেখো তো, ইনিশিয়ালি ছিল ভার্টিক্যালি ওরিয়েন্টেড, দেন সুগার সলিউশন দিয়ে যে সে কি হয়ে গেছে, এরকম একটা ওরিয়েন্টেশনে চলে আসছে। তো তার মানে কি, একটা সার্টেন অ্যাঙ্গেল থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সে কি হয়েছে, রোটেট হয়েছে না? বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে এখানের মধ্যে কাজটাকে দেখো কাবিও, যে প্রথমে তো সে ভার্টিক্যালি ওরিয়েন্টেড ছিল, দেন ভার্টিক্যালি ওরিয়েন্টেড ছিল, ওইটা কি হয়েছে, সুগার সলিউশন দিয়ে পাস করতে করতে একটু একটু করে রোটেট করতেছে, দেন রোটেট করে করে কি হলো, একটা সার্টেন অ্যাঙ্গেল থিটা ডিগ্রি রোটেট করছে। সো এই থিটার ভ্যালুটা কত, এটা কি বের করতে পারবা কাবিও? এটা বের করার আমাদের একটা ইজি প্রসেস আছে, কেউ বলতে পারবা কিভাবে করা যায়? সেকেন্ড পোলারকে 90 ডিগ্রি করলে কোনো লাইট আসবে না, তারপর প্লাস মাইনাস করবে। এক্স্যাক্টলি। সো এখন এখানের মধ্যে দেখো কাবিও, আনিসা কি বলছে বুঝছো? এখানের মধ্যে খেয়াল করো যে তোমার সেকেন্ড পোলারয়েডটা কি আছে, হরাইজন্টালি আছে। তো ফার্স্ট পোলারয়েড আর সেকেন্ড পোলারয়েড এর মধ্যে অ্যাঙ্গেলের রিলেশনশিপ কত, 90 ডিগ্রি নাকি কাবিও? জি আচ্ছা, তো এখন দেখো প্রথম পোলারয়েড দিয়ে পাস করলো ভার্টিক্যালি ওরিয়েন্টেড লাইট, সেকেন্ড পোলারয়েডটা হরাইজন্টালি প্লেস করা, কিন্তু হরাইজন্টালি প্লেস করা হইলে কোনো লাইট পাস করার কথা ছিল না, কিন্তু মাঝে দিয়ে সুগার সলিউশনটা কি করতেছে, প্লেন অফ পোলারাইজেশনের সাথে হ্যাম্পার করতেছে, যে প্লেন অফ পোলারাইজেশনটাকে একটু হলেও সে কি করে দিচ্ছে, রোটেট করে দিচ্ছে। তো প্লেন অফ পোলারাইজেশনটা কত অ্যাঙ্গেলে রোটেট হইলো, যে সাপোজ প্লেন অফ পোলারাইজেশনটা মনে করো 30 ডিগ্রি রোটেট হইছে, ওকে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হলো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হলো। না হাউ ডিড আই ফাইন্ড দ্যাট আউট, এখানের মধ্যে দেখো কিভাবে বের করা যায়। দেখো তো, আমি যদি সেকেন্ড পোলারয়েডটাকে, হ্যাঁ, আমি যদি সেকেন্ড পোলারয়েডটাকে এরকম ঘুরাই, কি করি, আমি সেকেন্ড পোলারয়েডটাকে রোটেট করাতে পারবো না? আমি সেকেন্ড পোলারয়েডটাকে ঘুরায় 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 ঘুরায়, যে সেকেন্ড পোলারয়েডটা ইনিশিয়ালি ছিল এরকম, যে ব্রোকেন লাইন দিয়ে কি দেখাইতেছে, সেকেন্ড পোলারয়েডের ইনিশিয়াল সিচুয়েশন, সে কি ছিল, হরাইজন্টালি ওরিয়েন্টেড ছিল নাকি প্রভা? সো সেকেন্ড পোলারয়েডটা ইনিশিয়ালি হরাইজন্টালি ওরিয়েন্টেড ছিল। তো এখন আমি মনে করো সেকেন্ড পোলারয়েডটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাইতেছি। তো সেকেন্ড পোলারয়েডটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করায় করায় আমি এরকম একটা পজিশনে আসবো না এক সময়। তো সেকেন্ড পোলারয়েডটাকে হরাইজন্টালি এরকম রোটেট করায় আমি যখন নাকি এই অ্যাঙ্গেলে আসবো, এই যে ক্লকওয়াইজ রোটেট করাইলাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, তো এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করানোর পর হোয়াট হ্যাপেন্স দেখো তো,
প্লেন অফ পোলারাইজেশন আর আমাদের প্লেন অফ অসিলেশন, এই দুইটা কি হয়ে গেছে? 90 ডিগ্রি রিলেশনশিপে চলে আসছে না কাবিও? জি ভাইয়া। তো এই যে আমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরানোর পর 90 ডিগ্রি রিলেশনশিপ করে ফেললাম, তো এখন কি হবে? কোনো লাইট পাস হবে না। তো এখন আমি তাহলে কিভাবে ডিটারমাইন করলাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেন অফ পোলারাইজেশনটা রোটেট হয়েছে? আমি একটা প্রোট্রাক্টর ধরবো, ওকে? একটা প্রোট্রাক্টর ধরে ইনিশিয়াল পজিশনটার মধ্যে প্রোট্রাক্টর ছিল 0 ডিগ্রি অ্যাঙ্গেল, দেন আমি ঘুরাইতেছি ঘুরাইতেছি ঘুরাইতেছি, কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরানোর পর আমি আবার কি পাইলাম? নো লাইট পাসেস, এমন একটা সিচুয়েশন পাইলাম। নো লাইট পাসেস, ওই জিনিসটাকে একটা নাম বলা হয়, এটাকে বলা হয় এক্সটিংশন অফ লাইট, বুঝছো? এটাকে কি বলা হয়? এক্সটিংশন। এক্সটিংশন মানে ওখানে কোনো লাইট নাই আর কি বেসিক্যালি। তো তাহলে আমি প্রথম পোলারারটাকে তার পজিশনে রেখে সেকেন্ড পোলারারটাকে কি করতেছি? ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে ডিরেকশনে বলো, রোটেট করায় করায় ইভেন্চুয়ালি আই উইল অ্যাগেইন রিচ আ সার্টেন পয়েন্ট ওয়্যার নো লাইট উইল পাস। তো তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সুগার সলিউশনটা প্লেন অফ পোলারাইজেশনটাকে রোটেট করাইছে, ওই অ্যাঙ্গেলটা আমি কি করতে পারতেছি? ডিটারমাইন করে ফেলতে পারতেছি। ব্যাপারটা কি বুঝতে পারছো রাফিন কি বললাম? ওকে, আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমরা নামাজ ব্রেকের পরে আরো ডিটেলসে ডিসকাস করতেছি। 7:05 সবাই রিজয়েন করো, ঠিক আছে? ওকে, সো আমাদের সুগার সলিউশনের এখানে যে অ্যাঙ্গেলের ভেরিয়েশনটা আসে, তো এই ভেরিয়েশনটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। হ্যাঁ, কেন এটা ইম্পর্টেন্ট একটা কাজ দেখো আনিসা, আমাদের কতগুলি মাল্টি ন্যাশনাল কোম্পানির এরকম নাম বলো তো খাবার রিলেটেড, যে কোকা কোলা, দেন মনে করো যে ডেইরি মিল্ক, যেটা যে ক্যাডবেরি, তো এগুলা কি, এরপর নেসলে, এগুলো কতগুলি কি, এগুলো হলো আমাদের কতগুলি মাল্টি ন্যাশনাল কোম্পানি, যে জাস্ট একটা দেশে তারা কি করে না, প্রোডাকশন করে না, তারা মাল্টিপল এরকম কান্ট্রিজে ওরকম প্রোডাকশনের কাজটা করে। এখন এটা কিভাবে পসিবল? তাদেরকে একটাই মেইন ফ্যাক্টরি আছে যে যেখানে তারা সবকিছু প্রডিউস করে দেন, ফুল ওয়ার্ল্ডে তারা সবগুলো এরকম ডিস্ট্রিবিউট করে, এরকম কাজ করে, নাকি প্রতিটা দেশে দেশে তাদের একটা করে প্রডিউসিং ফ্যাক্টরি আছে? আনিসা কি মনে হয়? দেশে তো থাকার কথা না, মানে কিছু কিছু দেশে আছে ওখান থেকে এক্সপোর্ট করে। এই জিনিসটা করাটা একটু কস্টলি হয়ে যায়, বুঝছো? যে তোমার মনে করো কিছু কিছু দেশে আছে, দেন ওখান থেকে যখন নাকি ওরকম ট্রান্সপোর্ট করতে যাবা, তখন যেই কাজটা হবে, তোমার ট্রান্সপোর্টেশন কস্টটা যে খাবারের দামটা কি করবে, চেঞ্জ করে দিবে না, যে খাবারের দামটা তখন বেড়ে যাবে না, যে যেই দেশে তুমি প্রডিউস করতেছো ওই দেশে তো ট্রান্সপোর্টেশন কস্টটা লাগতেছে না, তো ওই দেশে খাবারের দামটা কম হবে। দেন ওই সেম কোকা কোলা তুমি মনে করো যে সিঙ্গাপুরে মনে করো ফ্যাক্টরি আছে, বাংলাদেশে ফ্যাক্টরি নাই, তো তাহলে কি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসতে কি লাগবে? একটা শিপিং কস্ট লাগবে নাকি? ওই কোম্পানির নিজেরই একটা শিপিং কস্ট আসলে, ওইটা কি অ্যাকাউন্টিং তো ও লেভেলসে থাকতে সময় করছিলা তাই না, যে কস্ট অফ গুড সোল্ড, তো এই কস্ট অফ গুড সোল্ড এর মধ্যে তাহলে ট্রান্সপোর্টেশন কস্টটাও অ্যাড হবে, রাইট? আর আমাদের এক্সপেন্সেস এর লিস্টের মধ্যে এই ট্রান্সপোর্টেশন কস্টটা অ্যাড হবে, যে ক্যারিয়েজ ইনওয়ার্ড যেটা আমরা বলি। তো তাহলে ওই জিনিসটা হইলে তখন কি হবে? খাবারের দামটা আরো বাড়তে হবে না, ইন অর্ডার টু মেক দ্য সেভ অ্যামাউন্ট অফ প্রফিট। বুঝতে পারতেছো? তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তারা আসলে কি করে, প্রতিটা দেশে তাদের এরকম একটা ফ্যাক্টরি থাকে, বুঝছো, প্রডিউসিং ফ্যাক্টরি। তো একটা অনেক বড় একটা প্রবলেম হয়ে যায়, তুমি যেটা বললা ওইটাও যদি হয়ে থাকে, তো এখন দেখো কাজটা কি, তাদের নাম এত বড় হয়েছে কি হবে? কোন একটা কোম্পানিকে শুরু থেকে মাল্টি ন্যাশনাল থাকে? প্রথমে তো একটা কোম্পানি অলওয়েজ শুরু থেকে স্মল একটা স্টার্টিং করে, দেন আস্তে আস্তে তাদের ফেম বাড়ে, গুডউইল বাড়ে, দেন ইভেন্চুয়ালি তারা একটা বড় কোম্পানিতে কনভার্ট হয়। তো তাদের এরকম নাম এত ভালো হয়েছে কিভাবে? বিকজ তারা কোয়ালিটিফুল কোন একটা জিনিস সাপ্লাই করে নাকি? তো তারা এত কষ্ট করে নাম কামাইলো, যে এত কষ্ট করে তারা এরকম ভালো ভালো প্রোডাক্ট দিয়ে মানুষদের কাছে সুনাম পাইছে। এখন তারা বড় একটা কোম্পানি হয়ে যাওয়ার পর যদি তাদের
কোয়ালিটি ফল করে, তো তাহলে কি তাদের আবার নাম খারাপ হয়ে যাবে না? তখন মানুষজন বলবে না যে আগে ভালো ছিল এখন তাদের টেস্ট নষ্ট হয়ে গেছে, এমন টাইপের কিছু। তো এখন এই জিনিসটা কি করা দরকার, অ্যাভয়েড করা দরকার, রাইট? যে তাদের নামটা খারাপ হইতে দেওয়া যাবে না, কিন্তু তাদের মেইন যে রেসিপি, তাদের মেইন রেসিপি বা মেইন যে শেফ আর মেইন যে নাকি ওই জিনিসটা প্রডিউস করে, সে তো এট আ টাইম সব দেশে যে প্রেজেন্ট থাকতে পারবে না। তো তাদের কি থাকে, রেসিপি থাকে, দ্যাটস ভেরি গুড, কিন্তু তোমার প্রত্যেকটা জিনিসেরই ওরকম একটা পারফেক্ট কম্বিনেশন আর কনসেন্ট্রেশনটা ঠিক আছে নাকি, ওই জিনিসটা টেস্ট করার জন্য তারা কিন্তু এই পোলারিমিটার ইউজ করে, বুঝছো? এই যে আমাদের যেই সুগার সলিউশন দিয়ে যেই প্লেন অফ পোলারাইজেশনটা চেঞ্জ করে না, তো প্রত্যেকটা দেশে তারা কি করে, এমন একটা কাজ করে, কি করে, বিফোর ইচ ব্যাচ অফ প্রোডাকশন, প্রত্যেকটা প্রোডাকশন ব্যাচের আগে তারা এই কনসেন্ট্রেশন টেস্টটা করে নেয়। কি করে, অরিজিনাল যে স্যাম্পলটা ছিল বা অরিজিনাল যে কোকা কোলার যে রেসিপি, ওই কোকা কোলার রেসিপি দিয়ে তারা বানায়, কিন্তু অলওয়েজ যে আমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ যতটুকু সুগার দরকার, যতটুকু পানি দরকার, যতটুকু যে কেমিক্যাল দরকার, সবকিছু কিন্তু আমাদের ঠিক মতো পড়ে না। তো তখন তাদের কি করা লাগে, বিফোর দ্য ফাইনাল প্রোডাকশন তারা ফার্স্ট ওই ইনিশিয়াল ওই ব্যাচটাকে ঠিক করে নেয়। কিভাবে ঠিক করে, অরিজিনাল যে কোকা কোলাটা আছে তার জন্য কি থাকবে, একটা প্লেন অফ পোলারাইজেশন থাকবে নাকি রোটেশনের, যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে অরিজিনাল কোকা কোলাটা প্লেন অফ পোলারাইজেশনকে রোটেট করাইতে পারে। সো তারা অন্য দেশগুলোতে কি ট্রাই করবে, ওই জিনিসটাকে রিক্রিয়েট করার ট্রাই করবে নাকি? বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ওই অরিজিনাল জিনিসটাকে রিক্রিয়েট করার জন্য তারা কি করে, এই পোলারিমিটার টেস্টটা করে, যে তারা সেম প্লেন অফ পোলারাইজেশনের রোটেশন চায়। তো ওইটা যখন নাকি ফাইনালি তারা অ্যাকমপ্লিশ করতে পারে, তখন দে আর শিওর যে কি হয়েছে, কনসেন্ট্রেশনটা একদম এক্স্যাক্টলি মিলে গেছে। বুঝতে পারছো? তো তখন একদম কোন রকমের ডিফারেন্স তারা আনতে পারবে না, যে ওই দেশের কোকা কোলা আর এই দেশের কোকা কোলা প্রত্যেকটা জায়গায় প্রোডাকশনে তারা অ্যাটলিস্ট কনসেন্ট্রেশনটাকে কি করে, মেইনটেইন করে। বুঝতে পারছো? তো এই জিনিসটা আমাদের অনেক উইয়ার্ড একটা এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্ট অলরেডি এক্সপ্লেইন করছি যে আমরা কি করব, সেকেন্ড পোলার ফিল্টারটাকে ঘুরায় ঘুরায় প্লেন অফ পোলারাইজেশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে ওটা বের করব। কিন্তু এটা অনেক লম্বা একটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট আমাদের আসবে না এক্সামে, আমরা জাস্ট এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা শুনে রাখবো। বাট এই ভিডিওতে এই মহিলাটার অ্যাকসেন্ট একটু অন্যরকম, বাট হোপফুলি বুঝতে পারবে আর কি, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা ভিডিওটা দেখি, কারো যদি কোনো প্রবলেম ফেস করে দেন তাহলে হ্যান্ড রেজ করে আমি তখন ভিডিও পজ দিয়ে অ্যানসারটা দিব। কয়েকটা ব্যাপার, কয়েকটা ফর্মুলা এখানের মধ্যে বলবো, ওই ফর্মুলাগুলো আমাদের দরকার নেই। যেটা বলছিলাম না, যে লেন্থ আর কনসেন্ট্রেশনের উপরে অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে, তো ওই রিলেটেড ফর্মুলা টর্মুলা দেখাবে, ওগুলা দরকার নেই। জাস্ট আমাদের এক্সপেরিমেন্টের সেটআপটা এন্ড প্রসিডিওরটা ফলো করতে পারলেই এনাফ। ওকে, সো লেটস গো টু দ্য ভিডিও। പൊളാരിമീറ്റർ വർക്ക് ചെയ്യുന്നത് പോളറൈസേഷൻ പ്രിൻസിപ്പിൾ അനുസരിച്ചിട്ടാണ്. അതുകൊണ്ട് തന്നെ നമുക്ക് ഒപ്റ്റിക്കലി ആക്റ്റീവായിട്ടുള്ള ഒരു സൊല്യൂഷൻ്റെ സ്പെസിഫിക് റൊട്ടേഷൻ നമുക്ക് കണ്ടുപിടിക്കാനായിട്ട് സാധിക്കും. അപ്പോൾ സ്പെസിഫിക് റൊട്ടേഷൻ എന്ന് പറഞ്ഞു കഴിഞ്ഞാൽ ഒരു 10 സെൻറ്റിമീറ്റർ, അത് 1 ഡെസിമീറ്റർ ലെങ്ത്തുള്ള ഒരു ലിക്വിഡ് കോളം പ്രൊഡ്യൂസ് ചെയ്യുന്ന റൊട്ടേഷൻ, അതായത് ആ ലിക്വിഡ് ആ സൊല്യൂഷൻ്റെ കോൺസെൻട്രേഷൻ എന്ന് പറയുന്നത് 1 gram/cc ആണെങ്കിൽ അതിനെയാണ് നമ്മൾ സ്പെസിഫിക് റൊട്ടേഷൻ എന്ന് പറയുന്നത്. അത് നമുക്ക് ഈ പൊളാരിമീറ്റർ ഉപയോഗിച്ചിട്ട് കണ്ടുപിടിക്കാൻ സാധിക്കും. അതിനുള്ള തിയറിയിലേക്കൊന്നും നമ്മൾ പോകുന്നില്ല. അതിൻ്റെ ഇക്വേഷനാണ് S = 10 θ/L × C. θ হ্যাঁ, এটা তামিল অ্যাকসেন্ট। আমি যতগুলো ভিডিও দেখছি বুঝছো, এই ভিডিওটার মধ্যে একদম সবচেয়ে ডিটেইলে সুন্দর মতো এক্সপ্লেন করছে। অন্য একটা ভিডিও আছে ইংলিশে যেটাতে রোটেশনটা কেন হয় ওটা এক্সপ্লেন করছে, কিন্তু
অ্যাকচুয়ালি আমাদের এক্সপেরিমেন্টটা দিয়ে কিভাবে অ্যাঙ্গেল পাবো এন্ড ফাইনাল কাজটা কি ওই জিনিসটা পুরোপুরি বলে নাই। তো অনেকগুলো আছে, উর্দুতে আছে, তামিলে আছে, এগুলা ইন্ডিয়ান যতগুলি ইউটিউবার আছে ওদেরগুলা, বাট কারোটা ওরকম ভালো মতো ইংলিশে এন্ড ফুল এক্সপ্লেনেশন নাই। তো সে ইংলিশ যেটা রিডিং করে অতটুকু ট্রেস করতে পারলেই তুমি ফলো করতে পারবা, বুঝছো আনিসা? সো এটা একটু কষ্ট করে ফলো করো, মনে হয় না বুঝতে তেমন প্রবলেম হবে, জাস্ট একটু তামিল একটু শুনতে অন্যরকম লাগবে আর কি। എന്ന് പറയുന്നതാണ് റൊട്ടേഷൻ പ്രൊഡ്യൂസ്ഡ് ബൈ ദ സൊല്യൂഷൻ. ഏത് സോൾട്ടാണോ നമ്മൾ ഇടുന്നത് അതിൻ്റെ സൊല്യൂഷനാണ്. അതുപോലെ എൽ എന്ന് പറയുന്ന ഏത് ട്യൂബിലാണ് എടുക്കുന്നത് അതിൻ്റെ ലെങ്ത്ത്. സി ഈസ് എ കോൺസെൻട്രേഷൻ ഓഫ് ദ സൊല്യൂഷൻ. അപ്പോൾ പൊളാരിമീറ്ററിൻ്റെ ഡിഫറെൻറ്റ് പാർട്സ് എന്ന് പറയുന്നത് ഈ കാണിച്ചിട്ടുള്ള സ്കിമാറ്റിക് ഫിഗറിലുണ്ട്. ഇതൊരു കോമ്പാക്ട് ഫോമിലാണ് നമുക്ക് കിട്ടുന്നത്. പുറമേക്ക് നോക്കിക്കഴിഞ്ഞാൽ ഇതൊന്നും സെപ്പറേറ്റ് കാണില്ല. അപ്പോൾ അതിനകത്ത് വരുന്ന പാർട്സാണിത്. അപ്പോൾ പുറത്ത് നമുക്ക് സോഴ്സ് ഓഫ് ലൈറ്റ് ഉണ്ട്. നമ്മളിവിടെ സോഡിയം ലാമ്പാണ് ഉപയോഗിക്കുന്നത്. അതിനകത്ത് ഈ സോഡിയം ലാമ്പിനെ കൊളിമേറ്റ് ചെയ്യാൻ നമുക്കൊരു ലെൻസ് ഉണ്ട്. ഇത് കൂടാതെ ഇതിൻ്റെ പ്രധാനപ്പെട്ട ഭാഗം എന്ന് പറയുന്നത് 2 നിക്കോൾ പ്രിസംസ് ആണ്, N1 N2. അതുപോലെ തന്നെ നമുക്കൊരു ഹാഫ് ഷെയ്ഡ് ഉണ്ട്. ഹാഫ് ഷെയ്ഡ് എന്ന് പറഞ്ഞു കഴിഞ്ഞാൽ സെമി സർക്കുലർ ഷേപ്പിൽ ഗ്ലാസ് പ്ലേറ്റും അതുപോലെ കോട്സ് പ്ലേറ്റും കൂടി കമ്പൈൻ ചെയ്തിട്ടുള്ള ഒരു ഫോമാണ്. അതാണ് ഹാഫ് ഷെയ്ഡ് എന്ന് പറയുന്നത്. അപ്പോൾ ഇത് റൊട്ടേറ്റിനനുസരിച്ചിട്ട് നമുക്ക് പ്ലെയിൻ ഓഫ് പോളറൈസേഷന് വേരിയേഷൻ സംഭവിക്കുകയും ഡാർക്ക് ആൻഡ് ബ്രൈറ്റ് റീജിയൻസ് കിട്ടുകയും ചെയ്യും. അത് കഴിഞ്ഞ് നമുക്കൊരു ഗ്ലാസ് ട്യൂബ് ഉണ്ട്. ഇതിനകത്താണ് നമ്മൾക്ക് ആവശ്യമുള്ള ലിക്വിഡ്, സ്റ്റഡി ചെയ്യേണ്ട ലിക്വിഡ് ഡിഫറെൻറ്റ് കോൺസെൻട്രേഷനിൽ എടുക്കുന്നത്. അത് കഴിഞ്ഞ് ഈ സെക്കൻഡ് നിക്കോൾ പ്രിസത്തിന് ശേഷം നമുക്ക് ഐ പീസ്, ഇതിലൂടെ നമ്മൾക്ക് ഈ പോളറൈസേഷൻ അനുസരിച്ചിട്ട് അതിൻ്റെ ബ്രൈറ്റ്നസ് ഡാർക്ക്നെസ് ഒബ്സർവ് ചെയ്യാനായിട്ട് സാധിക്കും. ഇനി ഇതെങ്ങനെയാണ് ചെയ്യുന്നതെന്ന് നോക്കാം. ഇതാണ് നമ്മൾ ഡിസ്കസ് ചെയ്ത പൊളാരിമീറ്റർ. ഇതാ ഇതിൽ നമ്മൾ നേരത്തെ ഡിസ്കസ് ചെയ്ത എല്ലാ പാർട്സും ഒരു കോമ്പാക്റ്റ് ആയിട്ട് ഒരു ചേമ്പറിൽ പാക്ക് ചെയ്ത് വെച്ചിരിക്കുകയാണ്. ആദ്യം സോഴ്സ് ഓഫ് ലൈറ്റ്, ദെൻ കൊളിമേറ്റർ എന്ന് വേണമെങ്കിൽ നമുക്ക് വിളിക്കാം അതിനെ. അതിനകത്തൊരു ലെൻസ് ഉണ്ട്. പിന്നെ ഫസ്റ്റ് നിക്കോൾ പ്രിസം അതിനകത്തുണ്ട്. പിന്നെ ഹാഫ് ഷെയ്ഡ് ഉണ്ട്. പിന്നെ നമ്മൾ ഏത് ലിക്വിഡാണ് സ്റ്റഡി ചെയ്യുന്നത് അത് വെക്കാനുള്ള ട്യൂബ് വെക്കാനുള്ളൊരു പ്രൊവിഷൻ ഇതിനകത്തുണ്ട്. ഒരു ചേമ്പർ, ഗ്ലാസ് ട്യൂബ്, ദെൻ സർക്കുലർ സ്കെയിൽ വിത്ത് വെർനിയർ, ദെൻ ഒരു നിക്കോൾ പ്രിസം, സെക്കൻഡ് നിക്കോൾ പ്രിസം ഉണ്ട്, ദെൻ വി ഹാവ് ഐ പീസ്. ഇത്രയുമാണ് ഇതിനകത്ത് കോമ്പാക്റ്റ് ആയിട്ട് ഈ ചേമ്പറിനകത്ത് പാക്ക് ചെയ്തിരിക്കുന്നത്. ഇനി എങ്ങനെയാണ് ചെയ്യുന്നത് നോക്കാം. ഈ ചേമ്പറിനകത്താണ് ഗ്ലാസ് ട്യൂബ് വെച്ചിരിക്കുന്നത്. ഇത് നമുക്ക് ഇങ്ങനെ തുറക്കാൻ സാധിക്കും. ഗ്ലാസ് ട്യൂബ് ഇതിനകത്ത് വെച്ചിട്ടുണ്ട്. വളരെ സൂക്ഷിച്ചെടുക്കുക. നമുക്കിതാ ഇതിനകത്ത് ഇപ്പോൾ ഞാൻ ഡിസ്റ്റിൽഡ് വാട്ടർ നിറച്ച് വെച്ചിട്ടുണ്ട്. നമ്മളുടെ അതിൻ്റെ റൊട്ടേഷൻ കാണുന്നതിന് വേണ്ടിയിട്ട് ഇവിടെയുള്ള സ്ക്രൂ നമുക്ക് തുറക്കാം. തുറന്ന് അതിനകത്ത് ഡിസ്റ്റിൽഡ് വാട്ടർ നിറച്ച് വെക്കാം. ഇപ്പോൾ എയർ ബബിൾ ഇല്ലാതെ നിറയ്ക്കുന്നതാണ് നല്ലത്. എന്തെങ്കിലും എയർ ബബിൾ ഉണ്ടെങ്കിൽ തന്നെ നമ്മൾ തിരിച്ച് ഇതുപോലെ വെക്കുമ്പോൾ അതിൻ്റെ ഫീൽഡ് ഓഫ് വ്യൂവിൻ്റെ മേലേട്ട് ഈ ബൾബിനകത്ത് ഈ എയർ ബബിൾ വന്ന് നിന്നോളും. അത് അതിൻ്റെ ലൈറ്റിൻ്റെ പാത്തിന് യാതൊരു വിധത്തിലും തടസ്സം ആവില്ല. ഇനി നമുക്ക് ഇതിനകത്ത് മൂടി അതിൻ്റെ സ്പെസിഫിക് റൊട്ടേഷൻ, ഡിസ്റ്റിൽഡ് വാട്ടറിൻ്റെ സ്പെസിഫിക് റൊട്ടേഷൻ കാണാനായിട്ട് സാധിക്കും. നേരത്തെ കണ്ട ഗ്ലാസ് ട്യൂബിനകത്ത് ഞാനിപ്പോൾ ഡിസ്റ്റിൽഡ് വാട്ടർ എടുത്തിരിക്കുകയാണ്. എയർ ബബിളൊന്നും ഇല്ലാണ്ട്. ഇനി ഞാൻ ഈ സർക്കുലർ സ്കെയിലിനോട് ചേർത്തിട്ടുള്ള ഒരു ഹാൻഡിൽ ഉപയോഗിച്ച് അത് റൊട്ടേറ്റ് ചെയ്യാണ്. റൊട്ടേറ്റ് ചെയ്തിട്ട് ഈ ഐപീസിലൂടെ കാണുന്ന സർക്കിൾ രണ്ട് ഹാഫും ഈക്വലി ബ്രൈറ്റ് ആവുന്ന വിധത്തിൽ ഇത് റൊട്ടേറ്റ് ചെയ്യുകയാണ് ചെയ്യുന്നത്. അപ്പോൾ ഈ പൊസിഷനിൽ 2 ഹാഫും ഈക്വലി ബ്രൈറ്റ് ആണ്. ആ പൊസിഷനിൽ നമ്മൾ സർക്കുലർ സ്കെയിലിൽ നേരത്തെ കണ്ടു നമ്മൾ സ്കെയിലിലെ MSR VSR നോട്ട് ചെയ്യും.
ഷുഗർ സൊല്യൂഷൻ്റെ സ്പെസിഫിക് റൊട്ടേഷനാണ് സ്റ്റഡി ചെയ്യുന്നത്. അപ്പം അതിന് വേണ്ടിയിട്ട് ഇപ്പോൾ ഇതിനകത്ത് ഡിസ്റ്റിൽഡ് വാട്ടറാണ് ഇരിക്കുന്നത് ഗ്ലാസ് ട്യൂബിനകത്ത്. അത് പുറത്തേക്ക് എടുക്കുക, ഗ്ലാസ് ട്യൂബ് അതിനകത്ത് ഡിസ്റ്റിൽ വാട്ടർ കളഞ്ഞതിന് ശേഷം ഡിഫറെൻറ്റ് കോൺസെൻട്രേഷൻ, ഫോർ എക്സാമ്പിൾ 10% കോൺസെൻട്രേഷനുള്ള ഒരു ഷുഗർ സൊല്യൂഷൻ എടുക്കുക, ആ ട്യൂബിൽ നിറയ്ക്കുക. വീണ്ടും നേരത്തെ ചെയ്തതുപോലെ തന്നെ നമ്മൾ 2 ഹാഫും ഈക്വലി ബ്രൈറ്റ് ആവുന്ന വിധത്തിൽ സർക്കുലർ സ്കെയിൽ റൊട്ടേറ്റ് ചെയ്യുക, ഹാൻഡിൽ റൊട്ടേറ്റ് ചെയ്യുക, ആ പൊസിഷൻ എത്തുമ്പോൾ റീഡിങ് എടുക്കുക. ഇതന്നെ നമുക്ക് ഇപ്പോൾ 10% കഴിഞ്ഞാൽ 15%, 20, അങ്ങനെ ഒരു 5 കോൺസെൻട്രേഷൻ നമുക്ക് എടുക്കാവുന്നതേക്കോ. ടാബ്ലേഷനിലേക്ക് വരുന്നത് ഒന്നുകൂടി നമുക്ക് ക്ലിയർ ആവും. എങ്ങനെയാണ് കോൺസെൻട്രേഷൻ എടുക്കുന്നത്, ഇത്രയും കോൺസെൻട്രേഷൻ എടുക്കുന്നതും കൂടി അതിൽ നമുക്ക് ഡിസ്കസ് ചെയ്യാം. ഇനി നമ്മൾ ടാബുലേഷനിലേക്ക് വരികയാണ്. আচ্ছা, সো এখন তামিলে সে অনেকগুলি কথা বলছে, ইংলিশে যে কয়টা কথা বলছে ওগুলো আই হোপ বুঝতে পারছো। তো আমি ফার্স্টে কয়টা কথা বলে নেই। তো এখানের মধ্যে ব্যাপারটা কি, সে ফার্স্টের এক্সপেরিমেন্টটা কি দিয়ে করছে, ডিস্টিলড ওয়াটার দিয়ে করছে। যে যখন নাকি ওই টিউবের ভিতরে ডিস্টিলড ওয়াটার ছিল তখন কি হয়েছে দেখো, দোনোটা আমাদের হেমিস্ফিয়ারে, যে দোনোটা যে আমাদের সেমি সার্কেল ছিল, দুইটাতেই কি ছিল, ইকুয়াল ব্রাইটনেস ছিল। যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রোটেট করো না কেন ওখানে মধ্যে ব্রাইটনেসে কোনো চেঞ্জ আসে না। ওয়াই ইজ দ্যাট? বিকজ ভিতরে হলো ডিস্টিলড ওয়াটার, যেটা কি না অপটিক্যালি অ্যাক্টিভ না। কিন্তু যখন নাকি কি করবা, মাঝে সুগার সলিউশন দিবা যেটার কনসেন্ট্রেশন ডিফারেন্ট, সে যেটা বললো ফর এক্সাম্পল 10% সলিউশন যদি দাও, তো তখন কি হবে, it will cause a certain rotation in the plane of polarization. তো এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পোলারাইজেশনের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, ওইটা সে কি করছে দেখছো, সেকেন্ড পোলারাইটাকে রোটেট করার একটা ওয়ে আছে, ওখানের মধ্যে অলরেডি একটা প্রোট্রাক্টর অ্যাড করা, বুঝছো? তো ওই প্রোট্রাক্টরের ওখানের মধ্যে কি করা যাবে, কাবিও রিডিং নেওয়া যাবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাইলে আমরা আবার কি পাচ্ছি, কোন লাইট পাস হবে না বা এক্সটিংশন হচ্ছে এমন একটা পজিশন পাচ্ছি। বুঝতে পারছো? তো তাহলে ওরকম একটা পজিশনে আসলে পরে তখন আমরা বুঝতে পারবো কি, যে ফার্স্ট পোলারয়েডের ভিতর দিয়ে পাস করার পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন হয়েছে while going through the sugar solution. ওকে, তো এখন এখানের মধ্যে সে কতগুলো এরকম প্রসিডিওর দেখাবে, এটা তোমরা ইউনিভার্সিটিতে উঠে যদি ফিজিক্স রিলেটেড পড়ালেখা কিছু করো তো তখন এই টাইপের ক্যালকুলেশন তোমরা পাবা। এরকম একটা এক্সপেরিমেন্ট আমি ইউনিভার্সিটিতে করছি। তো এগুলা আমরা যে ভার্নিয়ার ক্যালিপারের প্রবলেম শিখবো, আমাদের ভার্নিয়ার ক্যালিপার জাস্ট ওই যে কালকেই তো মনে হয়, কালকে নাকি পরশুদিন এই আমার গ্রুপের মধ্যে একটা মিম শেয়ার দিয়েছিলাম, একটা মেয়ে কি করতেছে, তার আইব্রোর মধ্যে কতটুকু গ্যাপ আছে, কতটুকু উইডথ হয়েছে, ওইসব জিনিসগুলো মেজার করতেছিল না, ওইটা কিন্তু কি একটা ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, তো আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে যেটা করব, ইউনিভার্সিটিতে উঠে দেখবা যে ভার্নিয়ার ক্যালিপারের অনেকগুলো টাইপ আছে। তো এখানে সে একটা ওরকম ভার্নিয়ার ক্যালিপারের একটা টাইপ দেখাইছে, যেটা কি সার্কুলার একটা স্কেলওয়ালা ভার্নিয়ার ক্যালিপার। তো এরকম অনেকগুলো জিনিস পাবা। বুঝতে পারছো? ওকে, তো তাহলে এই ব্যাপারগুলো এখানে সে ক্যালকুলেশন গুলি দেখাবে। ক্যালকুলেশন গুলি আমাদের কাছে তেমন ইম্পর্টেন্ট না, সে ওই লিস্ট কাউন্ট কত এইসব জিনিসগুলো এরকম শো করবে। এগুলা জিনিস আমরা ইউনিট 3 তে তোমাদের অক্টোবর ব্যাচের ওদের সাথে ক্লাসের সময় যারা ক্লাস করছিল তারা দেখছিল। আমি তোমাদেরকে আবার ইউনিট 3 এর ওটা যখন করাবো তখন ভিডিও গুলোও দিব, প্লাস আলাদা ডিসকাসও করবো, সমস্যা নেই। হ্যাঁ মাশরুক, অক্টোবর ব্যাচের আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে, কালকে থেকে কিন্তু ওদের মক শুরু। সো তুমি ইউনিট 1 যেহেতু অক্টোবরে দিবা, সো তাহলে কালকে থেকে তোমার মকের প্রিপারেশন নেওয়া লাগবে, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে? ওকে, সো তাহলে আমাদের এই সুগার সলিউশন রিলেটেড যে এক্সপ্লেনেশনটা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে সুগার সলিউশন আমাদের কিভাবে করে প্লেন অফ পোলারাইজেশনটাকে রোটেট করায় এন্ড এভরিথিং? পোলারাইজেশনের এই জিনিসটা, সুগার সলিউশনের এই জিনিসটা কিভাবে কি হয়, যে we can use polarized filter to analyze the strength of sugar solution by measuring the angle at which the light emerges after passing through the solution. তো এরকম টাইপের কাজ আমরা মাত্র দেখলাম, তাই না কাবিও? এন্ড দেন আমাদের ওই স্ট্রেস রিলেটেড যে কাজ, ওই প্লাস্টিকের মধ্যে ওই ব্যাপারগুলা, দেন
রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশনের থ্রুতে কিভাবে করে পোলারাইজেশন হয়, যে লাইটটা সেপারেট হয়। তার 1 মিনিট। ওকে, সো তাহলে যে কথা বলতেছিলাম যে রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশনের থ্রুতে আমাদের লাইটটা যে সেপারেট হয়, তো তখন কিভাবে করে পোলারাইজেশনটা হয়, তো এগুলা জিনিস। তো পোলারাইজেশন রিলেটেড কারো কি কোনো কনফিউশন আছে? ভাইয়া স্ট্রেসের ব্যাপারটা একটু আবার ডিসকাস করলে ভালো হয়। আচ্ছা, স্ট্রেসের ব্যাপারটা আরেকবার ডিসকাস করব। দেখো, তো এখানের মধ্যে কাজটা কি, তোমার কি করতেছে, উই ক্যান ইউজ ক্রসড পোলারয়েড। ক্রসড পোলারয়েড মানে কি, দুইটা পোলারয়েড ফিল্টারের মধ্যে কত ডিগ্রি রিলেশনশিপ থাকবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ওকে, ভেরি গুড। টু অবজার্ভ দ্য স্ট্রেস কনসেন্ট্রেশন ইন ক্লিয়ার প্লাস্টিক স্যাম্পল। তো এখন এটা কিভাবে পসিবল, আমরা দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পোলারয়েড ফিল্টার বসাইলাম। এখন যদি মাঝে দিয়ে, ঠিক আছে, এই দুইটা পোলারয়েডের মাঝে যদি কোনো অ্যাঙ্গেলের ভেরিয়েশন না হয়, তো তাহলে কি কোনো লাইট পাস করবে? না। আচ্ছা, তো তাহলে যদি এই দুইটা পোলারয়েড ফিল্টারের মাঝে কোন রকমের স্ট্রেস বিল্ড আপ না হয় বা মলিকিউল গুলার ওরিয়েন্টেশনের মধ্যে যদি কোনো চেঞ্জ না আসে, তো তার মানে ওই জায়গায় কোনো লাইট পাস করবে না। তো তাহলে ওখানে কি পাবো, একদম কমপ্লিট ব্ল্যাক একটা সারফেস পাবো, বা আমাদের কোনো লাইট পাস করবে না, ওই জায়গায় কি থাকবে, পুরোটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড থাকবে নাকি? জি ভাইয়া। আর কোন কোন জায়গা দিয়ে লাইট পাস করবে, যেই যেই জায়গাগুলোতে লাইটটা একটু কি হয়ে যাচ্ছে, তার প্লেন অফ পোলারাইজেশনটাকে চেঞ্জ করতেছে, রাইট? মাত্র যেটা পড়লাম আমরা সুগার সলিউশনটা দিয়ে। এই যে এখানের মধ্যে দেখো কি বলতেছে, the first polaroid produces a polarized light which passes through the plastic sample. এখন এই প্লাস্টিক স্যাম্পলে যে আমরা যদি কি করে কোন একটা স্ট্রেস অ্যাপ্লাই করি, তো তখন কি হবে, স্ট্রেস হওয়া রিজিয়নে মলিকিউল গুলার ওরিয়েন্টেশন কি থাকে, নরমাল প্লাস্টিকের মতো থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে stressed areas have their molecules in a slightly different orientation and thus will affect the passage of light through the plastic. তো তার মানে ওই প্লাস্টিকের ভিতর দিয়ে যাইতে সময় কি হয়ে যাবে, প্লেন অফ পোলারাইজেশনটা রোটেট হয়ে যাবে একটু। বুঝতে পারতেছো? সো তাহলে দিস ইফেক্ট ভ্যারিজ উইথ দ্য কালার অফ দ্য লাইট। সো তাহলে তুমি কেমন কালার লাইট ইউজ করতেছো, তুমি যদি রেড কালার ইউজ করো এক রকমের পোলারাইজেশনের অ্যাঙ্গেলে চেঞ্জ আসবে, গ্রিন কালার ইউজ করলে একরকম, ব্লু কালার ইউজ করলে আরেক রকম, যে আমাদের ওয়েভলেন্থের সাথে এটা কি হবে, ভ্যারি করবে। So when the second polaroid acts on the emerging light, some of the light will have traveled slightly more slowly through the plastic and will destructively interfere with lights of the same color. তো তাহলে সেকেন্ড পোলারয়েড ফিল্টারের ওখানে মধ্যে কাজটা কি, সেকেন্ড পোলারয়েড ফিল্টারের ওখানে লাইট গুলা যে এখন প্লাস্টিকের ভিতর দিয়ে পুরোপুরি পাস করা শেষ, এখন কোথায় যাবে, সেকেন্ড পোলারয়েড দিয়ে যাবে। তো এখন সেকেন্ড পোলারয়েডের ওখানে এক একটা লাইটের কি স্পিড এক এক রকম না, মনে আছে আমরা ডিসপারশন টপিকটার মধ্যে পড়ছিলাম যে আমাদের ওয়েভলেন্থের সাথে স্পিডটা কি করে, ভ্যারি করে নাকি? জি ভাইয়া। তো তাহলে তোমার এয়ার মিডিয়াম থেকে যখন নাকি প্লাস্টিক মিডিয়ামে গেল, তখন কি হবে, দেয়ার ইজ আ চেঞ্জ ইন মিডিয়াম, সো তাহলে দেয়ার উইল বি আ চেঞ্জ ইন স্পিড। তো তখন ডিউ টু চেঞ্জ ইন ভেলোসিটি একটা লাইট আগে পাস হবে, একটা লাইট পরে পাস হবে। সো তাহলে সেম কালারের লাইট গুলি কি করবে, সেম কালারের লাইট গুলি এক ভেলোসিটিতে মুভ করবে, আর একটু ডিফারেন্ট কালারের লাইট আর একটা ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করবে, এমন। তো এখানের মধ্যে কাজটা কি, thus depending on the degree of stress in the plastic the colors that emerge will vary. তো তাহলে স্ট্রেস কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে যে কোন কালারের লাইট গুলি কনস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করবে, কোন কালারের লাইট গুলি ডিস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করবে। কেমন, differently stressed areas as different colors through the second polaroid. তো তাহলে changing the stresses on the plastic will alter the sorry, আমরা যত স্ট্রেসটাকে চেঞ্জ করব তত কি হবে, মলিকিউল গুলার ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, তত আমাদের কি হবে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের মধ্যে চেঞ্জ আসবে। তো এরকম আমরা ইঞ্জিনিয়াররা তারা ওরকম ফর্মুলা ডেরাইভ করে রাখছে, ওইটা আমরা এখনো জানি না, বড় হইলে যদি এটা নিয়ে পড়ো তাহলে জানবে, এটা সাদিয়া আপু জানতে পারে। তো
এখানের মধ্যে কাজটা কি, কোন সময় সেকেন্ড পোলারয়েডে রেড কালার দেখতেছো, কোন সময় সেকেন্ড পোলারয়েডে গ্রিন কালার দেখতেছো, এগুলা কি করবে, ইন্ডিকেট করবে যে ওই জায়গায় কতটুকু স্ট্রেসের কনসেন্ট্রেশন আছে। আর যদি কোনো স্ট্রেসের কনসেন্ট্রেশন না থাকে তো তাহলে কি হবে না, ওই জায়গা দিয়ে কোনো লাইটই পাস করবে না, পুরো ব্ল্যাক পাবো। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। তাহলে এই জিনিসটাই যে প্লাস্টিকের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেসের জন্য আমাদের এক এক জায়গায় কালার এক এক রকম হবে, তো এই কালার দেখে স্ট্রেসের ব্যাপারটা ইঞ্জিনিয়াররা বুঝতে পারে। অলরাইট, এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, এটা নিয়ে যদি কারো আর কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা চেক পয়েন্ট কোয়েশ্চেন যেন কত পর্যন্ত করছিলাম আনিসা? এই চ্যাপ্টারের 3C 1 থেকে পড়া 3B পুরা শেষ। 3B শেষ, তো তাহলে 3C আজকে আমরা শেষ করলাম সব। তো তাহলে 3C এর চেক পয়েন্ট এন্ড 3C এর এক্সাম প্র্যাকটিস, এই থার্সডে তে চেক পয়েন্ট গুলো জমা দিবা, আর সানডে তে এক্সাম প্র্যাকটিসটা জমা দিবা, ঠিক আছে? এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলো একটু ইন্টারেস্টিং, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড কয়েকটা মজার কোশ্চেন আছে, এই জিনিসগুলা কোশ্চেন পেপারের জন্য দরকার। তো তাহলে 3C এক্সাম প্র্যাকটিসটা সানডে তে সাবমিট করবা, আর চেক পয়েন্ট গুলি থার্সডে এর জন্য। ওকে, তোমাদের এই আরেকটা টেস্টের যে ইউনিট 1 এর পুরো টেস্ট, এটা কবে দিছিলাম? এই ফ্রাইডের জন্য দিছিলাম না ডেট নাকি? কাবিও, ওইটার তো ডেট দেওয়া হয়নি ভাইয়া। ও আচ্ছা, কিছু বলোই যে এটা নিয়ে। ঠিক আছে। সো তাহলে আমরা ইউনিট 1 এর ফুল মকটা কবে নিব? এই ফ্রাইডেতে দিয়ে দাও। ম্যাট্রিয়ালস তো অলরেডি পড়ছো আর আমাদের বুকলেট শেষ, তো তাহলে এই ফ্রাইডেতে এটা দিয়ে দাও, যে আমরা ক্লাস টাইম বাদে অন্য টাইমে টেস্টটা নেই, তো তাহলে যেন ক্লাস টাইমটা আমাদের নষ্ট না হয়, ঠিক আছে? সো তাহলে এই ফ্রাইডেতে ইউনিট 1 এর মক। ওকে, ফ্রাইডে 20th অগস্ট। ঠিক আছে, এই মকটা দিয়ে দাও, দেখি তোমাদের কার কেমন কি অবস্থা। ওকে, তো সবাই একটু ডেটটা লিখে রাখো যেন মনে থাকে, গ্রুপেও বলে দিব, সমস্যা নাই। ওকে, সো তাহলে তোমরা চেক পয়েন্টের হোমওয়ার্কটা থার্সডের মধ্যে দিয়ে দিও। থার্সডেতে যদি তোমাদের ইউনিট 1 রিলেটেড কোনো কনফিউশন থাকে দেন তাহলে ওগুলো নিয়ে ডিসকাস করতে পারি, ঠিক আছে? ইউনিট 1 এর মক যেহেতু দিবা ফ্রাইডেতে, তো থার্সডে ক্লাসে তোমরা যদি ইউনিট 1 রিলেটেড কোনো প্রবলেম দেখাইতে চাও তো তাহলে দেখাইতে পারো। ওকে, ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। তোমরা মকের প্রিপারেশন নাও, হোমওয়ার্ক গুলি করে ফেলো। ওকে, কাবিও, ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ।